তো যাই হোক, স্যার ক্যামেরা এলাও হয় না স্যার। আচ্ছা ঠিক আছে। কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাকে আন্তরিক অভিনন্দন। এই ঈদুল ফিতরের ছুটি শেষে আমরা আজকে প্রথম ক্লাস নিচ্ছি। আমি প্রত্যাশা করেছিলাম যে ক্লাস অন্তত সবাই জয়েন করবে। তো আমরা আজকে একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টার নাম হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। এটা হচ্ছে অন্য টাইপের একটা চ্যাপ্টার, যেখানে মানে থিওরিটিক্যাল অঙ্কগুলো হচ্ছে বেশি, মানে সরাসরি ক্যালকুলেশনটা কম। তো এখানে কিছু আলোচনা আমরা শেয়ার করে নিয়ে তারপর হচ্ছে আমরা দুই একটা প্রবলেম সলভ করানোর চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। ওকে। যেমন এই অধ্যায়ে পড়তে গেলে আমাদের এই কথাগুলো একটু জেনে নিতে হবে। জাস্ট আমি মোরাল অফ দ্য স্টোরি নিয়েছি, সামারিটি নিয়েছি, টোটালটা আলোচনা করার সুযোগ থাকবে না আসলে। যেমন এখানে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা লাইন দেখতে পাচ্ছি যে বিচিত্র পৃথিবীতে যে কোনো প্রাণী বৈচিত্র্যময় হতে চায়, নিজে সাজতে চায় এবং অন্যকে সাজাতে চায়। এই সাজানোর ক্ষেত্রে একটি নিয়ম বা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। আসলে এই কথা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারলাম? মানে এই কথা দ্বারা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু একটা সুসজ্জিত অবস্থায় থাকে। তুমি তোমার বাসার কথাই চিন্তা করো, তুমি তোমার বাসার যে শোকেসটা আছে, যদি এটাকে এলোমেলো ভাবে সাজাও, দেখতে কিন্তু একটু অড দেখা যায়, তাই না? যেমন কাপ গুলাকে যদি একভাবে রাখো, ফ্রিজ গুলাকে যদি একভাবে রাখো, গোছালো থাকলে কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে সব এক জায়গায় নিয়ে রাখো, তাহলে কিন্তু দেখতে ক্লামজি লাগে না? তুমি কি জি আমার কথা স্যার। শুনতে পাচ্ছ, তাই না? জি আচ্ছা, স্যার। সময়া জয়েন করলো। তো এই যে যে বিষয়গুলা, তো আমি তাই বলতে চাচ্ছি যে বিচিত্র পৃথিবীতে যে কোনো প্রাণী বৈচিত্র্যময় হতে চায়, নিজে সাজতে চায় এবং অন্যকে সাজাতে চায়। আচ্ছা, এই সাজানোর ক্ষেত্রে একটি নিয়ম বা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তাহলে কোনো একটি প্রক্রিয়ায় ক্রম বিবেচনা করে সাজানো হলো বিন্যাস। তাহলে এখানে আমি লাইনটা কি পেলাম? এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। কোনো একটি ক্রম বিবেচনা করে সাজানো হলো বিন্যাস এবং ক্রম উপেক্ষা করে বাছাই করাকে সমাবেশ বলে। এই কথাতে কিন্তু কিছু অর্থ নিহিত আছে। ক্রম বিবেচনা করতে হবে, মানে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এই যে যে ধারাবাহিকতা, এটাই হচ্ছে হচ্ছে বিন্যাস। আর এটাকে ইংরেজিতে বলে পারমুটেশন। সুমাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ? তাহমিনা? জি স্যার। আচ্ছা, অর্থাৎ একটা ক্রম থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে বিন্যাসের ক্ষেত্রে, কিন্তু সমাবেশের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, ক্রম থাকলেও চলবে, না থাকলেও চলবে। তাহলে আমরা কিন্তু বিন্যাসের যে একটা মানে কি প্রাথমিক যে ধারণা, সেটা কিন্তু আমরা লাভ করতে সক্ষম হলাম, তাই না বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে বিন্যাসে কিন্তু একটা ক্রম থাকবে। ক্রম মানে কি? এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, এইভাবে। ক্লিয়ার? আর জি স্যার। সমাবেশে এই ধরনের কোনো কন্ডিশন থাকবে না। যেমন আমি এখানে একটা মোবাইল নম্বর নিয়েছি, এখানে 01711694321। এই নম্বরটিতে কোন একটি অঙ্কের ক্রম পরিবর্তন করলে কাঙ্ক্ষিত সংযোগ পাওয়া সম্ভব নয়। ধরো তুমি যে মোবাইলটা ইউজ করো, তুমি একটা গ্রামীণ সিম ইউজ করো, তোমার গ্রামীণ সিমের নাম্বারটা হচ্ছে এরকম। যেমন ধরো আমার মোবাইল নাম্বার হচ্ছে 01720248813। এখন তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে অবশ্যই 01720248813 এইভাবেই তোমাকে যেতে হবে, তাই না ব্যাপারটা? জি স্যার। এখন তুমি যদি আমাকে সেন্স করো, ধরো 01720248831 দাও, তাহলে কি আমাকে পাবে তুমি? না স্যার, অন্য কারো নাম্বারে চলে যাবে সেটা। অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে ক্রম চেঞ্জ হয়ে যাবে, কারণ বিন্যাসে একটা কথা স্পষ্ট বলা আছে যে একটা ক্রম থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে। তাহলে আমার নম্বরে যদি তুমি কথা বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 01720
248813 এই নাম্বারটা ডায়াল করলে শুধুমাত্র তুমি আমার সাথে কানেক্টেড হতে পারবে। কিন্তু তুমি যদি ক্রম চেঞ্জ করো 01720 সবই ঠিক থাকলো 248831 দাও, তাহলে কিন্তু তুমি আমাকে আর পাচ্ছ না, তাই না? তাহলে কিন্তু বিন্যাসটা কিন্তু আর থাকলো না। আমি কি বুঝাইতে সক্ষম হলাম? জি স্যার। তাহলে আমরা জি স্যার। আচ্ছা, বিন্যাসের মোটামুটি একটা আইডিয়া পেয়েছি না আমরা এখান থেকে, যে বিন্যাসটা হচ্ছে একটা ক্রম থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে। তাহলে এটাকে যদি আমরা ডেফিনেশন আকারে দিতে চাই, কিভাবে দেব? n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে প্রত্যেকবার r লেস দেন অর ইকুয়াল প্রাপ্ত বিন্যাসকে npr দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিন্যাস হচ্ছে কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। দেখো তো সংজ্ঞাটা বোঝা যাচ্ছে কিনা, আমি কি আরেকটু বড় করব স্ক্রিনটাকে? এই বিন্যাসের ডেফিনেশনটা আমি আরেকটু বড় করি। এ পর্যন্ত কি তোমরা কি লেখা কি ক্লিয়ার ধরতে পারতেছো, নাকি আর একটু বড় করলে সুবিধা হয়? স্যার দেখা যায় তো। দেখো তো এখন একটু বড় হয়েছে না আগের চেয়ে? বিন্যাস হচ্ছে কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি নিয়ম সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এটা কিন্তু পুরোটাই থিওরিটিক্যাল, হ্যাঁ, ম্যাক্সিমাম কথাবার্তায় থিওরিটিক্যাল হিসেবে জানতে হবে আমাদের। আচ্ছা, এরপর আসি আমরা তাহলে সংজ্ঞা আমরা জেনে গেলাম। এখানে n এবং r হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল r হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেই। এবিসি তিনটি বর্ণ থেকে দুইটি করে বর্ণ আমরা কিভাবে সাজাবো? ধরো এই যে এরকম এবিসি তিনটি বর্ণ থেকে দুইটি করে নিয়ে সাজানোর উপায়। তিনটা বর্ণ আছে, প্রথমে আমরা এবি নিলাম, বিএ নিলাম, বিসি নিলাম, সিবি নিলাম, সিএ এসি। নেওয়া যায় কিনা দেখো তো? জি স্যার। আচ্ছা, এদেরকে সাজানোর উপায়টা হচ্ছে তিনটি বর্ণ থেকে আমি দুইটি বর্ণ সাজালাম, তাহলে তিনটি বর্ণ থেকে দুইটি বর্ণ সাজানোর উপায় হচ্ছে 3p2। এখানে পিটা হচ্ছে পারমুটেশন। ক্লিয়ার কথাটা? মানে যতগুলো বর্ণ থাকবে ওই তত বর্ণ থেকে আমি যে দুইটা বর্ণ মানে যে বর্ণগুলো নিব সেটাকে তত সংখ্যক উপায়ে সাজানো যাবে। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তোমরা ক্যালকুলেটরে সামনে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। আচ্ছা, যদি ক্যালকুলেটর থাকে তাহলে 3p2 কিভাবে বের করতে হয় ক্যালকুলেটর থেকে আমরা কি জানি এটা? আছে না স্যার। আচ্ছা, প্রথমে আমরা 3 লিখবো। লেখো দেখি, 3 লেখো আগে। জি স্যার। 3 লেখার পর একটা শিফট চাপো, শিফট। চাপছো? জি স্যার। জি স্যার। তারপরে ইনটু চিহ্ন আছে না, ইনটু চাপো। ওখানে ইনটুতে দেখো এনপিআর লেখা আছে না? জি স্যার। আচ্ছা, ইনটু দিয়ে 2 দাও, ইনটু দিয়ে 2 দাও, দেখো যে 6 চলে আসছে।
জি স্যার আসছে। তাহলে আমরা এইভাবে শিখলাম এটা, তাই না? এই পি দেওয়ার অর্থ হচ্ছে এটা পারমুটেশন। তাহলে 3টি থেকে 2টি আমরা এইভাবে সাজালাম, তাহলে 3টি থেকে পরপর 2টি করে কিভাবে সাজাবো? আবার 3টি করে নিয়ে পরপর সাজানো যায়, এবিসি, এসিবি, বিএসসি, বিসিএ, সিএবি, সিবিএ, এইভাবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সব তোমাদের? জি স্যার। কথা আমি বুঝতে পারছি না। সময়া কি কিছু বলছো? স্যার নেটে অনেক সমস্যা স্যার, কথা কেটে কেটে হ্যাঁ, আসতেছে তো। একটু প্রবলেম আমার এখানে মাঝে মাঝে আমি ওয়াইফাই আছে তারপর প্রবলেম আছে। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমরা বিন্যাস সম্পর্কে একটা সূত্র নিয়ে কথা বলবো এখন। এই সূত্রটা আমাদের জানতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে সূত্রটা, একটু দেখো সবাই। এনপিআর এর মান অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে যত প্রকার বিন্যাস গঠন করা যায় তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা এটা কোথা থেকে আসলো তার প্রমাণটা একটু দেখবো, ঠিক আছে? প্রথম স্থানটা আমরা এন সংখ্যক উপায়ে পূরণ করতে পারি। প্রথমটা যদি এন হয়, দ্বিতীয় স্থানটা পরবর্তীতে 1 করে কমে যাবে। আরেকটা বিষয় আমি তোমাদের শেখাই। ফ্যাক্টোরিয়ালের নাম শুনেছো? ফ্যাক্টোরিয়াল? জি স্যার। ওই যে স্যার। দশম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতিতে যে চ্যাপ্টারটা ছিল, তাই না? তোমরা জি হয়তো স্যার। ওই স্যার। হ্যাঁ, ওইভাবে ব্যবহারটা জানো কিনা, হয়তো ক্যালকুলেটর ইউজ করে শিখেছো। ফ্যাক্টোরিয়াল 8 এর একটা মান আছে যে 40,320। স্যার ওইটা 8 এর পরে যে সংখ্যাগুলো আছে নিচের দিকে ওই সংখ্যাগুলোর গুণফল। আচ্ছা, এখন কথা হলো তুমি ক্যালকুলেটর থেকে ফ্যাক্টোরিয়াল 8 খুব সহজে বের করতে পারতেছো, তাই না? জি কিন্তু স্যার। এই যে, আচ্ছা তুমি ক্যালকুলেটরে চাপো, তুমি মোবাইলে তোমার ক্যালকুলেটরে 8 দিয়ে শিফট দিয়ে ফ্যাক্টোরিয়াল একটা সাইন আছে, ওটা দাও তো দেখি। স্যার দিছি। কত আসছে? 40,320। জি স্যার। আচ্ছা, এখন কথা হলো এই যে 40,320 যে তুমি পেলে, এটা কোথা থেকে পেলে? স্যার 8 এর পর থেকে 1 পর্যন্ত সবগুলা সংখ্যা গুণ করলে তো এটা আসবে। হ্যাঁ, মানে 8, 7, 6, 5, 4, 3, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা জানি। স্যার। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। তাহলে প্রথম স্থান আমরা n সংখ্যক উপায়ে, দ্বিতীয় স্থান হচ্ছে n-1, তৃতীয় স্থান হচ্ছে n-2, আর r-তম স্থানটা পূরণ করা যায় হচ্ছে n-r। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে যত প্রকারে সাজানো যায় তা হচ্ছে npr এর সমান। তাহলে আমরা প্রথম স্থানটাকে কিভাবে সাজাইতে পারি এখানে লিখে নিয়েছি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে যে কোনো একটিকে নিয়ে প্রথম স্থানটি সাজানো যায় n উপায়ে।
দেখো তো এই অংশটা একটু বোঝা যায় কিনা। এই লাইনগুলো একটু বুঝতে পারতেছো কিনা দেখো তো। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম স্থানটা আমরা কিভাবে কি করলাম? এই লাইনটা কি পুরোটাই বুঝতে পারতেছো? প্রথম স্থানটি এন উপায়ে নির্বাচন করা যায়, NP1 উপায়ে নির্বাচন করা যায়। প্রথম স্থানটি যে কোনো একটি দ্বারা পূর্ণ করার পর অবশিষ্ট থাকে কোন বস্তুটি? n-1 না? এক করে কমে যাবে। তাহলে জি n-1 স্যার। সংখ্যক বস্তু থেকে যে কোনো একটিকে দ্বিতীয় স্থানটি নির্বাচন করা যাবে কিভাবে? n-1 উপায়ে। তাহলে গুণন বিধি অনুসারে প্রথম স্থানটি একত্রে সাজানো যায় কিভাবে? n into n-1 উপায় না? জি স্যার। একই রকম ভাবে পরেরটা দেখো তো। তো এইভাবে অগ্রসর হলে আমরা আর সংখ্যক শূন্যস্থানের জন্য আর সংখ্যক উৎপাদক সৃষ্টি হবে, অর্থাৎ তখন এটা হবে হচ্ছে, অর্থাৎ এনপি এর মানেটা হচ্ছে হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটার সূত্রটা হচ্ছে এটা। আমরা কিভাবে পেলাম তার একটা নমুনা আমি দাঁড় করানোর চেষ্টা করেছি, ঠিক আছে? এই পর্যন্ত কি জি স্যার। আমরা ধারণা লাভ করতে সক্ষম হয়েছি? জি স্যার। আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া আমরা পেলাম। মানে একটা চ্যাপ্টার শুরুতে যেভাবে আলোচনা করার দরকার, এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে বিন্যাস আমাদের জন্য অনেকটা সহজ মনে হয়। এটা হচ্ছে একটা গতানুগতিক চ্যাপ্টারের মতো না। অন্য অঙ্কগুলো যেমন একটা নির্দিষ্ট থিওরিতে গিয়ে তারপরে অঙ্কের শুরুটা করতে হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আর কি। আমরা একটা এক্সাম্পল দাঁড় করাইছি এখানে, একটু দেখো। এখানে একটা কোশ্চেন দাঁড় করানো হয়েছে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায় তা নির্ণয় করো। কোশ্চেনটা বুঝছো কিনা? মানে খেয়াল করো কথাটা, আমি একটু বোঝাই। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যায়? তো ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট কয়টা বর্ণ আছে? একটু গুনি আমরা। 1 2 স্যার 3 আচ্ছা আছে। 8টা, তাই না? আচ্ছা, এই যে 8টা বর্ণ আছে, 8টা বর্ণের মধ্যে কি সবগুলো কি কোনোটার সাথে কোনোটার বর্ণ মিল আছে? নাই কিন্তু। এখানে সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন না? না স্যার, মিলাই। মিল আছে? জি নাই। স্যার। তাহলে জি না সবগুলো স্যার। বর্ণই ভিন্ন ভিন্ন, তাহলে সবগুলো বর্ণ একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত হবে? যতগুলো সংখ্যা থাকবে তাদেরকে তত সংখ্যক ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। তাহলে এখানে যদি একটা বিষয় আমি বলে নিই, যদি ধরো দুইটা এন থাকতো, দুইটা এল থাকতো, তাহলে ওই মিল বিশিষ্ট অক্ষরগুলো আমি কিভাবে সাজাইতাম? তখন তাদের মধ্যে সম্পর্ক থাকতো হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। ক্লিয়ার কিনা কথাটা? যদি মিল পেতাম।
স্যার একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ, এখানে কোনো মিল নাই, এই জন্য যতগুলা বর্ণ আছে তাদেরকে তত সংখ্যক উপায়ে সাজিয়েছি। যেহেতু এখানে 8টা বর্ণ আছে, 8টা বর্ণই ভিন্ন ভিন্ন, এই জন্য আমরা এদেরকে ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে সাজাইছি। ক্লিয়ার কথাটা? এটা বুঝতে পারছো কিনা সেটা জি আমাকে। স্যার। আচ্ছা, যদি এখন আমার প্রশ্নটা হলো, যদি এই বর্ণটা যদি 2টি এন থাকতো, 2টি এন 2টি জি থাকতো, তাহলে এই মিল বিশিষ্ট অক্ষরগুলোকে আমি কিভাবে সাজাইতাম? তখন তাদের মধ্যে সাজানোর সিস্টেমটা থাকতো হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8। তখন আমি কি করতাম, সেন্সটা আমি একটু চেঞ্জ করছি এখানে, দেখো কিভাবে চেঞ্জ করতাম। যদি মিল থাকতো তখন আমি চেঞ্জটা এইভাবে করতাম, এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। ধরো এই যে এখানে, তখন এটা ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, দেখা যাচ্ছে না, জি ইনটু স্যার। ফ্যাক্টোরিয়াল 2। যদি এরকম থাকতো মিল বিশিষ্ট, মানে 2টা এন, তখন আমি এখানে লিখে নিতাম এখানে 2টি এন আছে, 2টি জি আছে। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? তখন জি কিন্তু স্যার। এই মানটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, যেহেতু এখানে কোনো বর্ণগুলো মিল নাই, এই জন্য সরাসরি ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে সাজানো যায় এদেরকে। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো নেক্সট টপিকসে। নেক্সট টপিকসটা দেখো, এই স্বরবর্ণ তিনটিকে একটি বর্ণ বিবেচনা করলে, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ দেখো। স্বরবর্ণ তিনটিকে একটি বর্ণ বিবেচনা করলে, এখানে স্বরবর্ণ আছে কয়টা? আই একটা 8টা। স্বরবর্ণ, এ একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ। এই তিনটাকে যদি আমি একটি বর্ণ বিবেচনা করি, তাহলে মোট বর্ণ হয় কয়টা? 6টা না? দেখো তো, এই লাইনটা বুঝতে হবে। জি স্যার। মোট 8টা আছে, 8টা থেকে 3টা স্বরবর্ণ বাদ দিলাম, তা থাকলো হচ্ছে 5টা, আর ওই 3টা মিলা হবে হচ্ছে একটা, তাহলে 6টা একটা বর্ণ স্যার। না? ফাইন। এই 6টা বর্ণের মধ্যে তো সবগুলো বর্ণই ভিন্ন ভিন্ন না? জি স্যার। তাহলে এই 6টি বর্ণ সাজানোর উপায় কি? ফ্যাক্টোরিয়াল 6, জি তাই তো? স্যার। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে কি 720। ক্যালকুলেটর থেকে আমরা এই মানটা পেতে পারি। এখানেই শেষ না, এই স্বরবর্ণ তিনটিকে তুমি আবার কিভাবে সাজাবা? স্বরবর্ণ তিনটিকে নিজেদের মধ্যে সাজানোর উপায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। মানে যে 3টা স্বরবর্ণ আছে, ওই 3টা স্বরবর্ণকে আমরা ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজাইলাম। এই লাইনটা বুঝতে পেরেছো? জি তাহমিনা, স্যার। সুমাইয়া, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এখন প্রশ্নটা ছিল কিন্তু স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, তাহলে আমি এই লাইনটাকে কি করলাম, পাশাপাশি রাখলাম। স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে গঠিত বিন্যাস সংখ্যা 720 এর সাথে 6 গুণ করলাম, তাহলে এই অবস্থাতে এরা পাশাপাশি থাকলো। আর এই লাইনটা বুঝো কিনা দেখো তো। স্যার গুণ করলাম কেন? হ্যাঁ, যখন আমরা যখন আমরা স্বরবর্ণগুলোকে একসাথে রাখবো, তখন এখানে যে বর্ণগুলোতে যে অক্ষরগুলো আছে, এগুলো তো সবই গুণাকারে আছে না? জি স্যার। তাহলে পাশাপাশি রাখলাম, তখন 720 ছিল 6টি স্বরবর্ণ,
আর আর 3টি স্বরবর্ণকে নিজেদের মতো সাজাইলাম, তাহলে আলটিমেটলি কিন্তু ট্রায়াঙ্গেল শব্দটা ঠিকই থাকবে, শুধুমাত্র তাদের একটা চেহারার পরিবর্তন করেছি আমি। আগে ওই 3টা সব স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করছি, তারপরে স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজাইছি, তখন এইরূপ একটা পরিবর্তন হয়েছে। ক্লিয়ার কথাটা? জি স্যার। এবার যদি স্বরবর্ণগুলো পাশাপাশি না থাকে তাহলে কি হবে? তাহলে টোটাল বিন্যাস ছিল হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 মানে 40,320। ওখান থেকে আমরা যদি পাশাপাশি রাখার হিসাবটা বাদ দেই তাহলে তো পাশাপাশি থাকলো না, তাই না ব্যাপারটা? জি স্যার। তো এই ধরনের অঙ্কগুলাকে নিয়ে এই চ্যাপ্টারের আলোচনাগুলো আসলে বিদ্যমান। ম্যাক্সিমাম অঙ্কগুলো এই ধরনেরই থাকবে, তবে বিভিন্ন সময় বিভিন্ন ভাষা ইউজ করে আমরা অঙ্কগুলোকে সমাধান করব। যে প্রবলেমটা আমরা সলভ করাইলাম এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। তাহলে এই টাইপের আমি 2টা বাড়ির কাজ তোমাদের জন্য দিয়ে দেই, তোমরা একটু বাড়ির কাজটা ঝটপট লিখে নাও। তোমরা কি স্ক্রিনশট স্যার স্ক্রিনশট দিচ্ছি। দিয়েছো? জি দিয়েছো? স্যার। তাহলে জি স্যার দিছি। আচ্ছা, আমরা তাহলে একটু মূল পেজে যাচ্ছি। তোমরা এই অঙ্ক দুটো নিজেরা করার চেষ্টা করবা। আজকে যেটা করাইলাম আর এই যে আলোচনাগুলো যেগুলো হইলো সেটার সাথে সামঞ্জস্য রেখে এই প্রবলেম দুটো সলভ করার চেষ্টা করো, তাতে প্রথম ক্লাস হিসেবে কিছুটা জ্ঞান অর্জিত হবে। তো এখন আমার কথা হচ্ছে, এই যে যে আমরা আলোচনাগুলো করলাম আজকের ক্লাসে, মানে টোটালে প্রথমে একটা ভিন্ন রকম একটা চ্যাপ্টার ছিল এটা, তাই না? মানে স্বাভাবিক যে অঙ্ক থাকে সেরকম না কিন্তু ব্যাপারটা একটু অন্য ধাঁচে। তো আমরা এটার যখন পরবর্তী ক্লাস নেব তখন আরো বেশি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। যেহেতু প্রথম ক্লাস, স্টার্টিংটা ওইভাবে করিয়ে নিয়ে আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করলাম। তো পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে আরো ডিটেলসে যাব, আরো অনেক ধরনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, আরো বেশি বেশি জ্ঞান অর্জন হবে আর কি এই অধ্যায় থেকে। এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে বিন্যাস আর একটা হচ্ছে সমাবেশ। বিন্যাস হচ্ছে পারমুটেশন, সমাবেশ হচ্ছে কম্বিনেশন। পারমুটেশন মানেটাই হচ্ছে ক্রম বিবেচনা করতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, আর সমাবেশে কিন্তু এই ধরনের কোনো বিধান নাই। তো তোমরা আজকের ক্লাস থেকে যেটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছো সেখানে কোনো কোশ্চেন আছে কিনা তাহমিনা বলো। না স্যার বুঝতে পারছি সব। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমাইয়া, তুমি তো 2 মিনিট পরে জয়েন করছো, তারপরেও আমার মনে হয় যে তুমি বুঝতে পেরেছো। জি স্যার বুঝতে পারছি। একটু স্ক্রিনটা আরেকবার একটু দেখাবো, আরেকবার একটু দেখাই। আমাদের ক্লাসটা মূলত শুরু হয়েছিল এখান থেকে আজকে, এখান থেকে শুরু হয়েছিল আলোচনাটা। তুমি প্রয়োজন করে এটুকু স্ক্রিন শেয়ার দিয়ে রাখতে পারো। স্যার। তো যাই হোক, সবাইকে ক্লাসে পেলাম না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। মানে টিচারদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই ক্লাস নেওয়ার ক্ষেত্রে, কিন্তু স্টুডেন্টরা এতটুকু দায়িত্বশীল না হলে সমস্যা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করেছো। কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে, যত কষ্ট করে ক্লাসটা করার জন্য। তো পরবর্তী ক্লাসের প্রত্যাশা রাখছি। আমি গ্রুপে জানিয়ে দেব পরবর্তী ক্লাসটা আমি কখন নিচ্ছি, কিভাবে নেব, এবং সবাইকে জয়েন করতে হবে আসলে, তাহলে ক্লাসটা এনজয়েবল হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।